বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে, পানির কার্টুন নিয়ে নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় পিপাসার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, তিনতলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোন দলের ছিল না, কোন শ্রেণীর ছিল না, কোন গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য থেকে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে। কি বলেন, ঠিক কিনা? এর আগের 15-16 বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, 14, 18, 24 আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না, এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর দুই চোখ দিয়ে দেখতে পেয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায়, পেশায় কোন রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের 52 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশ। এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায়, এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই। আমাদের সব বক্তাই বলেছেন, দুর্ভাগ্য হলো 52 থেকে 24-এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, এর উপরে কত বই লেখা যাবে, কত লিখছেন, আর্টিকেল লিখছেন, এডিটোরিয়াল লিখছেন, পোস্ট এডিটোরিয়াল লিখছেন, আরো অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না, লিখতে কেন মায়া লাগে? আপনাদের বিবেকে কি কোনো দংশন নেই? এখনই এই বিপ্লব হয়ে পড়লো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এই কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা চিন্তাই করে লাভ নেই। শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে। লজ্জা লাগে না? তামাদ্দুন মজলিস করে প্রিন্সিপাল আবুল কাসেম, আব্দুল মতিন, ভাষা সৈনিকরা, কত সিনিয়র লোকেরা 47-এ স্বাধীন হওয়ার পরে যখন কায়েদে আজম মোহাম্মদ এরজিনা প্রথম পূর্ব পাকিস্তানে আসলেন, ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হলের সামনে তিনি যে বক্তৃতাটা করলেন যে উর্দু এন্ড উর্দুস shall be the state language of Pakistan, ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করলেন, নো,
এটা হতে পারে না। এই তো এই অংশের উপরে ভাষার অধিকারকে খর্ব করার এই বক্তব্যটা এই অংশের মানুষকে আন্দোলনে কিন্তু রাজপথে নামিয়ে দিল, নাকি বলেন? তারপরে কি 48-এ তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, ভিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। চকবাজারে 48 সালের তমদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো, চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেপ্তার হয়েছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএস এর তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা। এখন বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ভাষা সৈনিক অনেকে চলে গেছেন, এই কথাটা, এই সত্যটা কেন বলেন না? একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন, তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার, এই মুগ্ধ সাহিত্যের যারা উত্তরাধিকার, সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য বাংলাদেশের এখন এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবানদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। উপমহাদেশের ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজধানী, সঙ্গীতের রাজধানী করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছে। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলি দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের সেই স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়, পেইড বুদ্ধিজীবী, পেইড এডিটর, কিছু মিডিয়া হাউস আছে, নানান দিক থেকে তাদের মান্না সালোয়া আসে, আর ওখানকার গুণগান গায়। এই স্বাধীন বাংলাদেশের এই অস্তিত্ব, এগুলো রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু কিছু কর্পোরেট হাউস, কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় যে কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিহ্ন করা যাবে। আজকের 52 থেকে 24-এর এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ্য বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে, আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই
বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই, এদেশের নাগরিক, আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি। কিন্তু আপনাদের কোনো ভূমিকা, কোনো কথা, কোনো লেখনী, কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায়, যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সবকিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবা দাস, কাদের দোসর। এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে, তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন। এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছেন। আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন, তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন, জামাত ইসলামী সেই সহযোগিতা, সেই আন্দোলনের অন্যতম অংশীদার, আমরাও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, একজন দেশপ্রেমিক আমরা মনে করি। তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি। এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয়, চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সার্ভ করার কাজে ব্যস্ত আছেন, তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো। 18 কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো। খুব সাবধান থাকবেন। আপনারা বাংলাদেশকে আর আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিতে পারবেন না, আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না, আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।